লেডিস হোস্টেলের রুমের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু 5 বছর পর একজন পুলিশ কেসটিকে রিওপেন করে। সে বুঝতে পারে যে ছেলেটিকে ফাঁসানো হয়েছে। পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বন্ধুরা, তারপর কি ঘটেছিল জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি সত্য ঘটনা, আর এই সত্য ঘটনাকে অবলম্বন করে 2023 সালে মুক্তিপ্রাপ্ত হয় তেলেগু ভাষায় প্যান্থিয়া মুভি। শুরুতে দেখতে পাচ্ছি একটি মহিলা অটোয় করে আসে এবং সে তার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে লেডিস হোস্টেলে। এই মহিলার মেয়ের নাম হচ্ছে মনীষা। মনীষার মা যখন হোস্টেলের ভেতর ঢুকছিল তখন ওয়াচম্যান টেবিলের মাথায় রেখে ঘুমাচ্ছে। তাই ঘুম না ভাঙিয়ে সে সোজা হোস্টেলের ভেতরে ঢুকে যায়, আর ঢোকা মাত্র চিৎকার করে বেরিয়ে আসে। এই যে এনাকে যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর শঙ্কর। শঙ্কর এসেই সোজা উপরে চলে যায়, আর এসেই দেখতে পাচ্ছে ফরেন্সিক সদস্যরা সব এভিডেন্স কালেক্ট করছে। ফরেন্সিকের সদস্যরা শঙ্করকে বলে যে মেয়েটি রেপ হয়েছে, আর তার মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটি মারা গেছে। এরপর শঙ্কর সোজাসুজি ফরেনজিক এক্সপার্টদের বলে দেয় যে তার রিপোর্ট আজ বিকেলের মধ্যেই চাই। সময় মনীষার মাকে কান্না করতে দেখে শঙ্কর বলে যে আপনি কাঁদছেন, আপনার মেয়েকে কি ফিরে পাবেন? সময় নষ্ট না করে পুলিশ থানায় গিয়ে আপনি কমপ্লেন করে আসুন। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। শঙ্কর ওখান থেকে বেরোনোর আগে পুলিশ অফিসারকে বলে যায় যে এখান থেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স কোনোভাবে না যেন রিপোর্টারদের কাছে পৌঁছে যায়। মনীষার এই খবরটি পুরো দেশে ছড়িয়ে হোস্টেলের বেশিরভাগ ছাত্রীরা দীপাবলির কারণে ছুটিতে গিয়েছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিউজ চ্যানেলে এই খবরটি প্রচুর পরিমাণে ভাইরাল হতে থাকে এবং জনগণকে দেখাতে থাকে। এর ফলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষদের আশ্বাস দেয় যে এই কেসের দ্রুতই সমাধান হবে। এরপর সে পুলিশ কর্তাদের কড়া হুঁশিয়ারি দেয় এই কেস যেন দ্রুত সমাধান হয়। পর মনীষাকে রেপ করে খুন করার দায়ে পুলিশ অর্জুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অর্জুনকে কোর্টে নিয়ে যায়, আর কোর্ট সমস্ত তথ্য প্রমাণ দেখে অর্জুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শুরু হয় অর্জুনের কারাবাসের জীবন। 5 বছর কেটে যায়। পুলিশ অফিসার শঙ্করের প্রমোশন হয়ে ডিএসপি হয়ে যায়। এরপর শঙ্করের জায়গায় আসে নতুন এক পুলিশ অফিসার। নতুন পুলিশ অফিসারের নাম হচ্ছে রূপেশ। রূপেশ কারাবারে অর্জুনের সঙ্গে দেখা করতে আসে। রূপেশ অর্জুনকে বলছে যে আমি জানি তুমি নির্দোষ। কি ঘটনা ঘটেছে তুমি আমায় খুলে বলো, আমি তোমায় ন্যায় বিচার দেব। রূপেশের কথা শুনে অর্জুন সব কিছু খুলে বলতে শুরু করে। এখান থেকেই চলে যায় সিন 5 বছর পূর্বে। মূলত একটি ক্লাবের ডিজেতে কাজ করত। একমাত্র বন্ধু ছিল সত্যা। অর্জুনের ছিল তার মা, আর একমাত্র বোন ছিল কীর্তি। বাবা ব্রেকফাস্টের টেবিলে বসে অর্জুনের মা অর্জুনকে একটি মেয়ের কথা বলছিল। মূলত অর্জুনের মা অর্জুনের জন্য একটি মেয়ে দেখেছে, কিন্তু অর্জুন বিয়েতে একদম রাজি ছিল। অর্জুনের মা অনেকভাবে অর্জুনকে বোঝাতে থাকে যে মেয়েটি খুব ভদ্র আর খুব সুন্দরী। তারপর অর্জুন রাগের বশতে গাড়ি থেকে বেরিয়ে যায়, আর সত্যকে বাইকে করে নিয়ে তার বোন কীর্তির কাছে পৌঁছে যায়। এদিকে তার বোনের কাছে এসে শুনতে পায় সেই তার মায়ের মতন একই কথা। কীর্তি অর্জুনকে বলে তুই একবার মেয়েটির সাথে দেখা করতে পারিস। এরপর অর্জুন বলে যে ঠিক আছে, সময় পেলে আমি দেখা করব। এদিকে অর্জুন কীর্তির এক ছাত্রী সুইটিকে নিয়ে তার দাদির কাছে ড্রপ করে দেয়। অর্জুন একটি কফি শপে বসে ওই মেয়েটির সাথে দেখা করার জন্য ওয়েট করছিল, আর ঠিক সেই সময় একটি সুন্দর মেয়ে আসে। অর্জুনকে দেখে বলতে থাকে আমি তোমাকে বেশি দেরি করালাম না তো? অর্জুন মেয়েটিকে বলে আপনি কে? মেয়েটি বলে কেন, আমার বিষয়ে তোমার মা কিছু দিন। অর্জুনের মা অর্জুনকে যেভাবে বলেছিল সেই কথাগুলো তো কিছুই ম্যাচ করছে না। এই মেয়েটিকে অর্জুনের ক্লাবে ড্রিঙ্ক করতে দেখেছে। এরপর অর্জুন ওখান থেকে উঠে সাইডে গিয়ে তার মাকে কল করে আর বলতে থাকে যে তুমি আমার জন্য কি মেয়ে দেখেছো? এই মেয়েটির স্বভাব চরিত্র তো একদমই ভালো না। এরপর অর্জুন মায়ের সাথে কথা বলে ফিরে এসে দেখে যে সেখানে বসে থাকা মহিলাটি নেই। ওখান থেকে চলে আসে অর্জুন তার বন্ধু সত্যের কাছে আর সব কথা খুলে বলে। এরপর অর্জুন ওখান থেকে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। তার মা অর্জুনকে বলতে থাকে আরে মেয়েটা কেমন দেখলিস বল। কথার উত্তরে অর্জুন বলে কি মেয়ে দেখেছো মা তুমি? ও তো ড্রিঙ্ক করে। শুনে অর্জুনকে তার মা বলতে থাকে আরে না, ও মেয়ে এমন নয়, আমি যেটা দেখেছি তুই হয়তো সত্যি ওই মেয়েকে দেখিসনি। অর্জুনের মা ডিসাইড করে যে ঠিক আছে, তোকে আমিই নিয়ে যাব ওই মেয়েটার কাছে। পরের দিন আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মা অর্জুনের বোন আর অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়েছে মন্দিরে সেই মেয়েটিকে দেখানোর জন্য। মা তো এদিক ওদিক দেখছে যে মেয়েটি কোথায়। অর্জুনের বোন বলে ওঠে ওই তো দেবীর আবির্ভাব হয়েছে, নাম হচ্ছে সিধু। কিন্তু অর্জুনের লক্ষ্য পড়ে ওই সিধুর পিছনে একটি মেয়ে, আর সেই মেয়েটিকে দেখে অর্জুন রীতিমতো ফিদা হয়ে যায়।
এই মেয়েটির প্রতি ফিদা হয়ে গেছে। ওই মেয়েটির নাম হচ্ছে আমুলিয়া। দিন কেটে যাওয়ার পর একদিন অর্জুনের মা বাড়িতে তার বিয়ের আলোচনা করছিল, আর ঠিক সেই সময় অর্জুন তার মাকে বলে ফেলে যে আমি একটি মেয়েকে ভালোবাসি। অর্জুনের মার চেহারা মলিন হয়ে যায়। তারপর অর্জুনের মা অর্জুনকে বলে যে মেয়ের বাড়ি থেকে বারবার কল করছে, দেখ আমি এখন কি করার। উত্তরে অর্জুন বলে ও ঠিক আমি ম্যানেজ করে নেব। পরের দিন অর্জুন সত্যয়াকে নিয়ে সিঁদুর অফিসে পৌঁছে যায়, আর সেখানেই দেখা হয়ে যায় আমুলিয়ার সাথে। আর দেখা মাত্রই সিধু অর্জুনকে বলে যে আমি তো তোমার প্রতি ফিদা হয়ে গেছি। কথা শুনে অর্জুন বলে যে দেখো সিধু, এর জন্য আমাকে কিছু সময় দিতে হবে। যাই হোক, তুমি তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করালে না। সিধুকে পটিয়ে ওই আমুলিয়ার নম্বর নিয়ে নেয়। তারপর শুরু হয়ে যায় চ্যাটিং। কিছুদিন পর আমুলিয়া ও অর্জুন দেখা করতে আসে এক পার্কে। আমুলিয়া অর্জুনকে বলে যে দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমার সম্বন্ধে কিছু জানো না। তোমার উচিত সিধুকে বিয়ে করে নেওয়ার, আমার পিছনে ছেড়ে দাও। আমার জন্য যে ছেলেটি দেখেছে সেই ছেলেটি খুবই ভালো এবং তার পরিবারের সঙ্গে আমার খুব ভালো কথা হয়। এই সব কথা বলে আমুলিয়া যখন চলে যাচ্ছিল তখন অর্জুন আমুলিয়াকে বলে যে তুমি তোমার বিয়ের কথা আমায় মিথ্যে বলেছো। এই কথা শুনে আমুলিয়া মুচকি হেসে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি অর্জুনের বোনের বিয়ে, আর অর্জুন অপেক্ষা করছে সিধু ও তার বন্ধু আমুলিয়ার জন্য। ঠিক সেই সময় অর্জুনের বোন ওখানে চলে আসে, অর্জুনকে বলতে থাকে যে দেখ তোর জন্য যে মেয়েটি দেখেছি সেটা কিন্তু সিধু নয়, বলে ওই মেয়েটি আমুলিয়া। এই কথা শুনে অর্জুন খুব খুশি হয়ে ওঠে। পুলিশ অফিসার অর্জুনকে জিজ্ঞাসা করে যে পরবর্তী শুনে অর্জুন বলে যে পরবর্তীতে আমার বন্ধু সত্যয়া একটি ক্লাবে নিয়ে গিয়েছিল। ওর পুলিশ অফিসার বলে যে সত্যয়া তোমার বন্ধু, ঠিক আছে আমি ওর থেকে সবকিছু বের করে নেব। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে বেরিয়ে যায়। এরপর একদিন রাত্রেবেলা রূপেশ সত্যয়া ও আমুলিয়াকে ডেকেছে অর্জুনের ব্যাপারে কিছু জানার জন্য। রূপেশ বলে যে আমি কারাগারে অর্জুনের সঙ্গে দেখা করেছি, ও আমাকে অনেক ঘটনা খুলে বলেছে, বাকিটা কি হয়েছে তোমরাই খুলে বলো। এই কথা শুনে সত্যয়া পরবর্তী ঘটনা বলতে থাকে। ওই রাত্রে সত্যয়া ওই লেডিস হোস্টেলের সামনে বসেছিল, আর কিছুক্ষণ পর অর্জুন সেখানে অর্জুনকে বলছিল আরে তুই তো বোনের বিয়ের পার্টি দিলি না। সত্যয়ার কথা শুনে অর্জুন রাজি হয়ে যায়, বলে আরে চল আজকেরই পার্টি দেব। সত্যয়া ও অর্জুন বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। সেই অর্জুন আর সত্যয়া ডিজে গানের সঙ্গে ডান্স করছিল, আর ঠিক সেই সময় একটি কল আসে আর অর্জুন ওখান থেকে বেরিয়ে পড়ে। কে ওখানে না দেখতে পেয়ে সত্যয়া অর্জুনকে কল করে, কিন্তু অর্জুন ফোন তুলছিল না। পর সত্যয়া বাইরে বেরিয়ে আসে আর অর্জুনকে কল করতে যাচ্ছিল, তখনই অর্জুন ওখানে চলে আসে। সত্যয়া দেখে অর্জুনের শার্টে রক্ত লেগে আছে। অর্জুনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সত্যয়াকে বলে যে কথা কম বল, জ্যাকেটটা আমায় দে, নালে এখনই লোক দেখে ফেললে ভাববে আমি খুন করেছি। এরপর ওখান থেকে বেরিয়ে পড়ে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। পুলিশ অর্জুনকে অ্যারেস্ট করতে এসেছে। অর্জুনের রক্তমাখা সেই শার্টটি পুলিশ পেয়ে মনীষার খুনি হিসাবে পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর সেখানে চলে অমানবিক নির্যাতন। অর্জুন কিছুতেই স্বীকার করছিল না। তারপর শঙ্কর বলে ও কিছুতেই স্বীকার করবে না, ওকে স্বীকার করাতেই হবে, তোমরা বন্ধ করো না, চালিয়ে যাও। এরপর আমরা দেখতে পাচ্ছি সত্যয়াকে শঙ্করের কাছে আসতে, আর শঙ্করকে বলছে যে স্যার অর্জুন একেবারে নির্দোষ, ওর খুনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই কথা শুনে শঙ্কর সপাটে একটা চড় মারে সত্যয়ার গালে। অর্জুনকে আদালতে নিয়ে যাওয়া হয়। কোর্টের আইনজীবী শঙ্করকে ডাকে। এরপর শঙ্কর বলে ওয়াচম্যানের তথ্যের ভিত্তিতে আমরা 4টায় ওই ঘটনাস্থলে গিয়ে দেখি মনীষার রক্তাক্ত দেহ। তারপর আমরা সিসিটিভির ফুটেজ বের করি এবং সেখানে সত্যয়া ও অর্জুনকে বসে থাকতে দেখি। ওদের গতিবিধি মোটেও ভালো ছিল না। সিসিটিভির ফুটেজে ওদের আচরণ আমার সন্দেহজনক মনে হয়েছিল। ক্যাবের ট্যাবলেট স্টোরি সমস্ত ফুটেজ পর্যবেক্ষণ করি। মনীষা যেখানে যেখানে গিয়েছে অর্জুন ও সত্যয়া সেখানেই ফলো করে গিয়েছে। জোসেফকে শঙ্কর বলে যে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে ডিজে ক্লাব থেকে যখন মনীষা বেরিয়ে যাচ্ছিল ঠিক একই সময় অর্জুনকেও বেরোতে, আর ঠিক 45 মিনিট পর অর্জুন ফিরে আসে রক্তমাখা শার্টে। এর থেকে আমি কনফার্ম হয়ে যাই যে অর্জুনই মনীষার খুন করেছে। শঙ্করের কথা শুনে উকিল জোসেফ অর্জুনকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ এটা কি সত্যি। তখন অর্জুন বলে যে হ্যাঁ এই ঘটনাটি সত্যি, কিন্তু এটা অন্য কিছু ছিল। জোসেফ সমস্ত সিসিটিভির ফুটেজ মহামান্য বিচারপতিকে দেখায়। স্পষ্ট দেখা যাচ্ছে অর্জুন আর সত্যয়া যখন পাবের দিকে যাচ্ছিল তখন ওই মনীষা ক্যাবে উঠেছিল, আবার মনীষা যখন ওই পাব থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল সেই সময় পিছু পিছু অর্জুনকেও যে দেখানোর পর জোসেফ সেই রক্তমাখা শার্টটি অর্জুনকে দেখায়, আর অর্জুন স্বীকারও করে নেয় যে ওই রক্তমাখা শার্টটি আমার।
কিন্তু এখানে অর্জুন বোঝানোর চেষ্টা করে সেখানে অন্য কিছু ঘটনা ঘটেছিল। জোসেফ সত্যয়াকে ডাকে। অর্জুন ওই রাতে 10:35 বেরিয়ে 11:30 ফিরে এসেছিল। যখন রক্তমাখা শার্ট পরে ফিরে আসে তখন তুমি এই রক্তের কারণ জানতে চাইলে অর্জুন কি বলেছিল? সত্যয়া তখন সত্য কথাটিই বলে যে অর্জুন আমাকে বলছিল যে তোর তাড়াতাড়ি কোডটা দে, নাহলে এই রক্ত দেখে ফেললে আমাকেই খুনি ভাববে। আর কিছু জিজ্ঞাসা না করেই সত্যয়াকে ওখান থেকে নামিয়ে দেয়। এরপর অর্জুন চিৎকার করে বলতে থাকে যে ওই দিন আমার শার্টে যে রক্তটি লেগেছিল ওটি মনীষার ছিল না, ওটা ছিল এক কর্মরত ব্যক্তি যার নাম হচ্ছে নারায়ণ। তখন জোসেফ একটি ছবি বের করে অর্জুনকে দেখায়, বলে যে এটি কি নারায়ণ? অর্জুন তখন বলে দেয় হ্যাঁ। জোসেফ মহামান্য বিচারপতিকে বলে যে অর্জুন যে ব্যক্তিটির কথা বলছে এই ব্যক্তিটি 3 মাস আগে মারা গেছে। বিচারপতিকে জোসেফ বলে যে অর্জুনের শার্টে মনীষারই রক্ত পাওয়া গিয়েছে। জোসেফের সমস্ত তথ্য প্রমাণ শুনে মহামান্য বিচারপতি সেদিন অর্জুনকে দোষী সাব্যস্ত করে। রায় ঘোষণার পর মনীষার মা অর্জুনকে জানতে চায় যে ও কি দোষ করেছিল, তুমি ওইভাবে আমার মেয়েকে মারলে কেন? কথা না বলে অর্জুন নিঃশব্দে ওখান থেকে অর্জুনের মা চিৎকার করে সবাইয়ের কাছে আকুতি জানাচ্ছে যে আমার ছেলে এমনই নয়, আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। অর্জুনের মার কেউ কথা শুনছিল না। এদিকে সবকিছু শোনার পর রূপেশ বলে যে তোমরা যেটা বলছো সেটা যে সত্যি আমি বুঝবো কি করে? এই কথাতে আমুলিয়া বলে আপনাকে আমরা বিশ্বাস করতে আসিনি, আমরা এসেছি সত্যিটা বলতে। এরপর সত্যয়া ও আমুলিয়া ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখতে পাচ্ছি জোসেফ ও শঙ্করকে একই সাথে বসে থাকতে। ঠিক তখন জোসেফকে কেউ কল করে বলে যে আমি শুনলাম অর্জুনের কেস নাকি কেউ রিওপেন করেছে। এমন হলে কিন্তু এটা খুব ভালো হবে না। এই কথা শোনার পর জোসেফ ও অর্জুন খুব চিন্তায় পড়ে যায়। এরপর ফিল্ম চলে যায় অর্জুনের বাড়িতে। অর্জুনের বাবা বসে যখন খবর কাগজ পড়ছিল তখনই কেউ কলিং বেল বাজায়। দরজা খুলতেই একটি কোরিয়ার আসে আর সেই কোরিয়ারটি অর্জুনের বাবা অ্যাকসেপ্ট করে। কোরিয়ারটি যখনই অর্জুনের বাবা খুলছিল তখনই ওই ডেলিভারি বয় আসে আর অর্জুনের বাবার মুখে একটি পলিথিন জড়িয়ে অর্জুনের বাবাকে ওখানেই মেরে ফেলে। মূলত জোসেফ ও শঙ্কর অর্জুনদের ভয় দেখানোর জন্য এমন কাজটি করল। শেষকৃত্য করার জন্য অর্জুন প্যারোলে মুক্তিতে আসে। সবকিছু শেষ হলে অর্জুনের মা কারাগারে অর্জুনের সঙ্গে দেখা করে। অর্জুনকে বলে যে তোর কেসটি রিওপেন হয়েছে, তাই এই কেসটিকে ধামাচাপা দেওয়ার জন্য তোর বাবাকে এমনভাবে হত্যা করেছে যাতে আমরা ভয় পেয়ে যাই। অর্জুনের মা যাওয়ার আগে অর্জুনের হাতে কিছু ডকুমেন্টস ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। অর্জুনের মা চলে যাওয়ার পর অর্জুন একটি জায়গায় বসে ভাবছিল, তখনই শঙ্করের পাঠানো কিছু কয়েদিরা সেখানে আসে আর অর্জুনকে বেধড়ক মারতে থাকে। অর্জুন আর কত মার খাবে, পাল্টা অর্জুনও জবাব দিয়ে দেয়। এদিকে মনীষার মার্ডার কেস রিওপেন হওয়ায় জনমতের কাছে একটা প্রশ্ন উঠে যায়, কিছু তো এই কেসের মধ্যে একটা লুকিয়ে আছে। এরপর আসে শুনানির দিন। অর্জুনকে নিয়ে আসা হয় কোর্টে আর সেখানেই দেখতে পাওয়া যায় অর্জুনের লয়ার আর কেউ নয়, অর্জুনের প্রেমিক আমুলিয়াই। মূলত ল স্টাডি করছিল। এদিকে আমুলিয়ার মুখে একজন কালি ছুঁড়ে মারে কিন্তু আমুলিয়া কিছু মনে করে না।